আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি জাহিদ মুস্তাকিম। আমি আপনাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি নিয়ে আলোচনা করব। জীবনী শক্তি মানে কি? শব্দ শুনে বোঝা যায় জীবন পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন সেটাই হলো জীবনী শক্তি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম করার জন্য যে শক্তি প্রয়োজন সেগুলো হলো জীবনী শক্তি। অর্থাৎ আপনি হাত নড়াচড়া করবেন, হাঁটা চলা করবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে আরও অন্যান্য আরও অনেক ধরনের কাজকর্ম আমরা দৈনন্দিন জীবনে করে থাকি। এগুলো সবগুলো করার জন্য আমাদের শরীরে কিছু না কিছু শক্তি প্রয়োজন। এই শক্তিগুলো কোত্থেকে আসে? এই শক্তিগুলো যখন আমরা কোনো খাবার খাই, এই খাবারগুলো থেকে আমরা এই শক্তিগুলো পাই। আচ্ছা, এই জীবনী শক্তি কীভাবে উৎপন্ন হয়? যখন আমরা খাবারগুলো খাই, খাবারগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী করে? জীবনী শক্তি উৎপন্ন করে। এই জীবনী শক্তি দিয়ে আমরা আমাদের কাজকর্মগুলো করি। জীবনী শক্তির পরে এই অধ্যায়ে সবচাইতে বেশি যেটা নিয়ে আলোচনা, এই অংশে সবচাইতে বেশি যেটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হলো এডিপি এবং এএমপি। আশা করি আমরা সবাই এগুলোর নাম শুনছি, এডিপি এবং এএমপি। এডিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এডিপি মানে হলো অ্যাডিনোসিন ডাইফসফেট। এএমপি মানে হলো অ্যাডিনোসিন মনোফসফেট। এটিপি অ্যাডিনোসিন টিতে ট্রাই, ফিতে ফসফেট, অর্থাৎ তিনটা ফসফেট যদি অ্যাডেনিনের সাথে যুক্ত থাকে তখন সেটা হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। দুইটা ফসফেট গ্রুপ যুক্ত থাকলে অ্যাডিনোসিন ডাইফসফেট। একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকলে অ্যাডিনোসিন মনোফসফেট। আচ্ছা, এখন অ্যাডেনিসিনটা কোত্থেকে আসলো? আমরা তো অ্যাডেনিসিন আগে কোথাও কখনো শুনি নাই। তাহলে অ্যাডেনিসিন কোত্থেকে এলো আমরা আগে একটু দেখি। আমরা তো ডিএনএ আরএনএর নাম শুনছি সবাই, নাকি? ডিএনএ আরএনএ এর ভিতরে আমরা শুনছিলাম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল শুনছিলাম, মনে আছে? দেখো তো ডিএনএর একটা কার্বনিক উপাদানের নাম কি আছে? অ্যাডেনিন আছে। প্রথমটাই আমরা বলছিলাম অ্যাডেনিন। এই অ্যাডেনিনের সাথে যখন 5 কার্বনযুক্ত রাইবোজ সুগার যুক্ত হয়, অ্যাডেনিনের সংকেত কি দেখো? C5H5N5। এর সাথে যখন 5 কার্বনযুক্ত রাইবোজ সুগার, অর্থাৎ রাইবোজ সুগারের সংকেত কি? যে কোনো 5 কার্বনযুক্ত রাইবোজ সুগার C5H10O5 সাথে যখন 5 কার্বনযুক্ত রাইবোজ সুগার যুক্ত হয় তখন কি উৎপন্ন করে? অ্যাডিনোসিন উৎপন্ন করে। এই অ্যাডিনোসিনের সাথে যখন ফসফেট গ্রুপ 3টা যুক্ত থাকে তখন সেটা হলো ট্রাইফসফেট, 2টা থাকলে ডাইফসফেট আর একটা থাকলে মনোফসফেট। আমরা কেমিস্ট্রি বইতে নিশ্চয়ই আপনারা পড়ছেন, মনো মানে হলো 1, ডাই মানে 2, ট্রাই মানে 3। এরকম আপনারা পড়বেন, না পড়লে সামনের অধ্যায়গুলোতে পাবেন। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এটিপিকে কেন জৈবিক মুদ্রা বলা হয়। এটিপিকে জৈবিক মুদ্রা বলা হয় কেন? আপনাকে বলতে পারেন এটিপিকে কেন জৈবিক মুদ্রা বলা হয়? হ্যাঁ, আমরা অনেকেই জানি এটিপিকে কেন জৈবিক মুদ্রা বলা হয়। কারণ এটিপি জীবদেহের বিভিন্ন ধরনের বিক্রিয়া সম্পন্ন করার জন্য যে পরিমাণ শক্তিগুলো প্রয়োজন সেই শক্তিগুলো সে প্রডিউস করে, এই জন্য এটিপিকে জৈবিক মুদ্রা বলা হয়। এটা হলো একেবারে সহজ কথা, কিন্তু বাস্তবিক অর্থে কিছু রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া এখানে ঘটে। কি বিক্রিয়াগুলো ঘটে দেখেন। এটিপি মানে হলো কি? অ্যাডেনোসিন। এই অ্যাডেনোসিনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত থাকে। অ্যাডেনোসিনের সাথে কোন গ্রুপ যুক্ত থাকে? ফসফেট গ্রুপ। এই ফসফেট গ্রুপগুলো যখন অ্যাডেনোসিন থেকে ভেঙে বের হয়ে যায়, বন্ধন ভেঙে বের হয়ে যায়, এই ফসফেটগুলো অ্যাডেনোসিনের সাথে বন্ধনের সাহায্যে যুক্ত থাকে। যখন তারা বন্ধন ভেঙে বের হয়ে যায় তখন কিছু পরিমাণ শক্তি নির্গত করে। এই শক্তিগুলো দেহের জন্য প্রয়োজনীয় কাজকর্ম করার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ দেহের ভিতরের বিক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়। এখন প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে তো শক্তি তো একবার আসছে, ব্যবহার করে ফেলছে, পরে আবার কি হবে? দেখো, পরে যখন আমরা আবার খাবার দাবার করি তখন কি হয়? খাবারগুলোর জারণ ঘটে। জারণের ফলে এই যে বিক্রিয়াটা ভাঙছে আবার নতুন করে এরা বন্ধন গঠন করে। এই বন্ধন গঠন করে আবার অ্যাডিনোসিনের সাথে ফসফেট গ্রুপটা লেগে যায়, তখন আবার একই রকমভাবে আবার বন্ধনটা ভাঙে এবং একই রকমভাবে এনার্জি প্রডিউস করে। এই যে বিক্রিয়াটা একবার ভাঙে, একবার আবার গড়ে, আবার ভাঙে, আবার গড়ে। দেখো, অর্থাৎ কি? তুমি একটা মোবাইলের কথা চিন্তা করো, চার্জ দেই, চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ দেই, আবার চার্জ শেষ হয়ে যায়, অর্থাৎ কি? রিচার্জেবল। ঠিক আছে, এই যে এটিপিটাও একদম রিচার্জেবলের মতো আচরণ করে।
আর এটাকে কেন জৈবিক মুদ্রা বলা হয়? মুদ্রার কথা চিন্তা করো, মুদ্রা মানে কি? টাকা। আমরা সবাই তো জানি নাকি মুদ্রা মানে কি? টাকা। তাহলে এই টাকা দিয়ে আমরা কি করতে পারি? টাকা দিয়ে আমরা দৈনন্দিন জীবনে সব কিছু করতে পারি, সব কিছু আমার প্রয়োজনীয় যত কিছু আছে সব কিছু ক্রয় করতে পারি। আর এটিপি দিয়েও একই রকম সব কিছু ক্রয় করা যায়, অর্থাৎ সব ধরনের বিক্রিয়া, সব ধরনের কাজকর্ম এটিপি যে এনার্জি প্রডিউস করে সেই এনার্জি দিয়ে করা যায়। এই জন্য এটিপিকে জৈবিক মুদ্রা বলা হয়। তাহলে এটিপিকে কেন জৈবিক মুদ্রা বলা হয় আশা করি আপনারা বুঝছেন। এবার আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণ। যদিও সালোক সংশ্লেষণটা আমরা খুব ক্লাস 7 থেকে সবাই চিনি। সালোক সংশ্লেষণ কাকে বলে? সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইড ও পানির সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করাকে কি বলে? সালোক সংশ্লেষণ বলে। এটা আমরা সেই ক্লাস 7-এ মুখস্থ করছি, আশা করি আপনারাও করছেন। এখন আসলে বিক্রিয়াটা কিভাবে ঘটে দেখেন, একটা গাছের কথা যদি চিন্তা করি, এটা একটা গাছ ভাবি, তাহলে এই গাছের কথা যদি চিন্তা করেন, একটা গাছ তার পাতায় কি থাকে? ক্লোরোফিল থাকে। সে বাহিরে থেকে কার্বন ডাইঅক্সাইড নেবে, শিকড়ের সাহায্যে পানি নেবে, তারপরে সূর্যের আলো থেকে ফোটন কণা নেবে। কোনটা কোন জায়গা থেকে আসছে বুঝছেন? শিকড়ের সাহায্যে পানি, পাতায় থাকা ক্লোরোফিল। আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছি গাছের ক্লোরোফিল কোথায় থাকে? পাতায়, ঠিক আছে। আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়তেছি এটা কোথায় যাচ্ছে? পরিবেশে যাচ্ছে। পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডটা পাতা শোষণ করে এবং সূর্যের আলো, সবগুলো একসাথে হয়ে কি উৎপাদন করে? শর্করা উৎপাদন করে। কিভাবে? কার্বন ডাইঅক্সাইড পানির সাথে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে শর্করা উৎপাদন করে, পানি এবং অক্সিজেন উৎপাদন করে। তবে মূল উৎপাদ হলো শর্করা। কেন শর্করাটা মূল উৎপাদ? কারণ বিক্রিয়াটা ঘটে শর্করাটার জন্য, শর্করা উৎপাদন করার জন্য। পানি এবং অক্সিজেনটা তার বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়। বাই প্রোডাক্ট আর মূল উৎপাদ কেমন বুঝবা? ধরো তুমি একটা ডিম ভাজতে গেছো, এখন ডিমের ভিতরের যে অংশটা সেটা হলো মূল, আর বাইরের যে খোসাটা, এটা তো নিশ্চয়ই ডিম ধরি না আমরা, এটা বাইরের খোসাই, এটা হলো কি? বাই প্রোডাক্ট, ঠিক আছে। তো অর্থাৎ শর্করা উৎপাদন করতে আমাকে যদি ডিম ভাজতে হয় তাহলে তার বাই প্রোডাক্ট উৎপন্ন হবে। ঠিক সেরকম শর্করা উৎপন্ন করতে গেলে আমার পানি এবং অক্সিজেনও উৎপন্ন হবে। এই গেল আমাদের সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুইটা ধাপে ঘটে থাকে। এক, আলোক নির্ভর পর্যায়, দুই, আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায় বলতে এই পর্যায় সম্পন্ন করার জন্য আলোর প্রয়োজন, আর আলোক নিরপেক্ষ পর্যায় বলতে এই পর্যায় সম্পন্ন করার জন্য আলোর প্রয়োজন নাই, ঠিক আছে। তা আলোক নির্ভর পর্যায়ের ক্ষেত্রে কি ঘটে দেখো। আলোক নির্ভর পর্যায়ের ক্ষেত্রে ধরো যদি আমি বলি সূর্য, আচ্ছা সূর্য আঁকি, দেখা যাক কি হয়। বললাম এটা একটা সূর্য, ঠিক আছে। এই সূর্য থেকে কি আসবে দেখো? সৌরশক্তি। আমরা সূর্য থেকে কি পাবো? সূর্য থেকে নিশ্চয়ই সৌরশক্তি পাবো। সৌরশক্তি মানে হলো ফোটন, নাকি? সূর্য থেকে, যদিও সূর্যটা সূর্যের মতো লাগে না, আমি এখানে সূর্যই লিখি। ঠিক আছে। শক্তি। আলোক নির্ভর পর্যায়ে কি ঘটে দেখো। সূর্যের আলোটা যখন আসে তখন সেটা সৌরশক্তিতে রূপান্তরিত হয়, সৌরশক্তিতে রূপান্তরিত হয়ে সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এখন রাসায়নিক শক্তি বলতে আপনি কি বোঝেন? রাসায়নিক শক্তি বলতে আপনার এখানে এটিপি উৎপন্ন হবে, এনএডিপি উৎপন্ন হবে, ঠিক আছে। এই হলো রাসায়নিক শক্তি। আর আলোক নিরপেক্ষ পর্যায়ের ক্ষেত্রে কি ঘটে দেখেন তো। আলোক নিরপেক্ষ পর্যায়ের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড
পানি, তারপরে আলোক পর্যায়ে যে রাসায়নিক শক্তিটা উৎপন্ন হয়েছে সেই রাসায়নিক শক্তি, পুরো বিক্রিয়াটা কোথায় ঘটে? পাতায়। তাহলে এখানে কি থাকবে? ক্লোরোফিল। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? শর্করা উৎপন্ন করবে। আলোক নির্ভর পর্যায় আর আলোক নিরপেক্ষ পর্যায়, দেখেন তো দুইটাই তো গুরুত্বপূর্ণ। ধরেন আপনি যদি কোনো কিছু কিনতে যাবেন তখন আপনার টাকা প্রয়োজন, টাকাটা কোথায় পাবো? আলোক নির্ভর পর্যায়ে। আর মাল কোথায় পাবো? আলোক নিরপেক্ষ পর্যায়ে। ঠিক আছে, তাহলে দুইটা পর্যায়ে কি খুব ইম্পর্টেন্ট। আলোক নির্ভর পর্যায়ে সূর্যের যে আলোটা আসবে সেই আলো থেকে তারা ফোটন কণাটা শোষণ করবে, শোষণ করে সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করবে। এই রাসায়নিক শক্তি বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে পানি শোষণ করবে, আলোর পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে এটা এখানে কি উৎপন্ন করবে? শর্করা উৎপন্ন করবে। এটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। দেখেন আলোক নির্ভর পর্যায়টা কিভাবে ঘটে আমরা সেটা একটু দেখব। আমরা একটু আগে দেখাইছি সূর্য বা সৌরশক্তি, নাকি? সৌরশক্তি, সেখান থেকে আমরা কি নিব? ফোটন নিব, নাকি? সৌরশক্তি থেকে ফোটন। অজৈব ফসফেট, পিআই, ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ অজৈব ফসফেট। সৌরশক্তি থেকে আলোর ফোটন কণাগুলো নেব, সেটা থেকে অজৈব ফসফেট উৎপন্ন করব। ঠিক আছে, এই অজৈব ফসফেটগুলো এই অজৈব ফসফেট এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। অজৈব ফসফেটটা এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এডিপি কোথায় পাই? এডিপি পাতায় থাকে। এডিপিটা কোথায় থাকে? এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এই যে এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করা, এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। কি বলা হয়? ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন। আচ্ছা, নাম থেকেই বোঝা যায় ফটোফসফোরিলেশন। ফটো মানে হলো আলো, অর্থাৎ আলোর উপস্থিতিতে, আলোর যে ফোটন কণাটা আছে এটা আলোর উপস্থিতিতে কি করবে? ফসফেট গ্রুপ যুক্ত হবে। লেশন শব্দের অর্থ হলো যুক্ত হওয়া। আলোর উপস্থিতিতে এডিপি এর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়, এই জন্য এটার নাম কি? ফটোফসফোরাইলেশন। যদি আপনাদের প্রশ্নে প্রশ্ন করা হয় যে ফটোফসফোরাইলেশন কাকে বলে, লেখা যাব সূর্যালোকের উপস্থিতিতে এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়? ফটোফসফোরাইলেশন বলা হয়। আচ্ছা, এখানে আরো একটা কাজ ঘটে, দেখো পানির অণু ভাঙে, পানির অণুটা ভেঙে কি উৎপন্ন করে দেখো। আচ্ছা, হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করে।
দেখো তো, পানির অণুটা ভাঙে, পানির অণুটা ভেঙে কি উৎপন্ন করে দেখো, সে 4টা ইলেকট্রন ছেড়ে দেয়, 4টা ইলেকট্রন ছেড়ে দিয়ে 4টা ফোটন আয়ন উৎপন্ন করে। এই যে পানির অণুটা ভেঙে 4টা ইলেকট্রন ছেড়ে দিয়ে 4টা ফোটন আয়ন উৎপন্ন করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় পানির ফটোলাইসিস। পানির ফটোলাইসিস। দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলেন লাইসিস শব্দের অর্থ কি? বিদীর্ণ করা, ভেঙে দেওয়া, ঠিক আছে। পানির ফটোলাইসিস অর্থাৎ ফটো মানে কি? আলো, সূর্যের আলো। সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণুগুলো যখন ভেঙে যায় তখন এটাকে কি বলা হয়? পানির ফটোলাইসিস বলা হয়। এই যে 4টা আয়ন উৎপন্ন করছে, প্রোটন আয়ন উৎপন্ন করছে, এই 4টা প্রোটন আয়ন NADP এর সাথে যুক্ত হয়। NADP এর সাথে এই 4টা প্রোটন আয়ন যুক্ত হয়ে NADPH2 উৎপন্ন করে। বুঝছেন কি NADPH2 কিভাবে উৎপন্ন হয়? যদি প্রশ্ন করা হয় কিভাবে উৎপন্ন করা হয়, বুঝছেন তো? তাহলে আলোক নির্ভর পর্যায়টা বুঝছেন এবার। প্রথমে কি করে? সৌরশক্তি, ফোটন ও অজৈব ফসফেট, সৌরশক্তি থেকে ফোটন কণা থেকে অজৈব ফসফেট উৎপন্ন করে। এই অজৈব ফসফেটটা এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। এটিপি উৎপন্ন করার এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আর পানির অণুটা ভেঙে যে ফোটন আয়ন উৎপন্ন করে সেই ফোটন আয়নটা NADP এর সাথে সংযুক্ত হয়ে NADPH2 উৎপন্ন করে। বুঝছেন? এইগুলো আলোক নির্ভর পর্যায়। এখন আমরা দেখব আলোক নিরপেক্ষ পর্যায়। গাছে থাকে রাইবোলোজ 1,5-ডাইফসফেট। এই রাইবোলোজ 1,5-ডাইফসফেটের সাথে পরিবেশ থেকে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় তখন এক ধরনের কিটো অ্যাসিড উৎপন্ন করে। এক ধরনের কিটো অ্যাসিড উৎপন্ন করে। কিটো অ্যাসিডটা থাকে 6 কার্বন বিশিষ্ট। বুঝছো? এই কিটো অ্যাসিডটা অস্থায়ী। অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করে। কিটো অ্যাসিডটা অস্থায়ী হওয়ায় কিছুক্ষণ পরে আবার ভেঙে গিয়ে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে কি দাঁড়ালো? রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কিটো অ্যাসিড উৎপন্ন করে। আর এই কিটো অ্যাসিডটা থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ। এই কারণে আর এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট। আচ্ছা, এটা লিখে দেই। কিটো অ্যাসিড হলো 6 কার্বন, 3 কার্বন।
এই জন্য এটাকে বলা হয় C3 চক্র। এটার প্রথম স্থায়ী পদার্থ আলোক নিরপেক্ষ পর্যায়ে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য এটাকে কি বলা হয়? এই জন্য এটাকে বলা হয় C3 চক্র। C3 চক্র। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে দেখো আবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আবার দুইটা জিনিস উৎপন্ন হয়। একটা হলো 3-ফসফোগ্লিসারলডিহাইড আর একটা হলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে কি বললাম? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আবার দুইটা জিনিস উৎপন্ন হয়। একটা হলো 3-ফসফোগ্লিসারলডিহাইড আর একটা হলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এই 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন থেকে 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে উৎপন্ন হয় গ্লুকোজ অর্থাৎ শর্করা, মূল উৎপাদ যেটাকে আমরা বলছি শর্করা। ঠিক আছে, 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে কি উৎপন্ন হয়? শর্করা উৎপন্ন হয়। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন থেকে আবার রাইবোলোজ 1,5-বিসফসফেট উৎপন্ন হয়। অর্থাৎ এই প্রক্রিয়াটা এভাবে চলতেই থাকে। এটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ের আবার তিনটা গতিপথ আছে। প্রথমটা হলো ক্যালভিন চক্র, পরটা হলো হ্যাচ ও স্ল্যাক চক্র, 3 নাম্বারটা হলো ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড চক্র বা অ্যাসিড বিপাক। এর ভিতরে ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র নিয়ে আলোচনা করা হয়েছে। আর ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড বিপাক তোমাদের বইতে আলোচনা করা নাই। ঠিক আছে, ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা আমরা একটু আগে পড়ছি, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই দুইটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় বিভিন্নভাবে এমসিকিউতে আসে। এটা ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি এবং হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি। ঠিক আছে, ক্যালভিন চক্রে আবিষ্কার করার জন্য কত সালে নোবেল পুরস্কার পাইছে? 1961 সালে। এটাও নিশ্চয়ই আপনাদের সবার মুখস্থ আছে এখন। আর হ্যাচ ও স্ল্যাক চক্র আবিষ্কৃত হয়েছে 1966 সালে। ঠিক আছে, 1966 সালে। ক্যালভিন চক্র ঘটে কোন কোন উদ্ভিদে? দেখো, যদি আমরা লিখি এখানে সিম, ধান, আলু ও কাষ্ঠল জাতীয় গাছ যেগুলো আছে, এখানে ক্যালভিন চক্র ঘটে। হ্যাচ ও স্ল্যাক চক্র কোথায় ঘটে? ভুট্টা, আখ, মুথা ঘাস, ঘাস জাতীয় যা আছে এগুলাতে কি ঘটে? C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র ঘটে। এটাকে বলা হয় C3 চক্র, এটাকে বলা হয় C4 চক্র। এটাকে C3 কেন চক্র বলা হয়? কারণ এটার প্রথম স্থায়ী পদার্থ কি?
3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই কারণে ক্যালভিন চক্রকে কি বলা হয়? C3 চক্র বলা হয়। আর হ্যাসো-স্ল্যাক চক্রকে C4 চক্র বলা হয় কেন? কারণ এটার প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এই কারণে হ্যাসো-স্ল্যাক চক্রকে C4 চক্র বলা হয়। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা। খুব বেশিবার মনে হয় পরীক্ষায় আসছে, এবং যতটুকু আমার ধারণা ঢাকা বোর্ডে 22 কিংবা 23-এ এটা সৃজনশীল আসছিল যে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা কি বর্ণনা করো। তারপর আসলো সালোক সংশ্লেষণের প্রভাবক। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে 2 ধরনের প্রভাবক ব্যবহৃত হয়, একটা হলো বাহ্যিক প্রভাবক, একটা হলো অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকগুলো কি কি? আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ ও রাসায়নিক পদার্থ, যেগুলো আমরা বাহিরে থেকে দেই। বাহ্যিক পদার্থ কি বলি আমরা? বাহির মানে কি বুঝি? বাহ্যিক মানে কি বুঝি? শরীরের বাহিরের অংশ, এটাই তো। ঠিক সেরকম যেসব পদার্থগুলো আমরা বাহির থেকে পরিবহন করি সেগুলো সবগুলোই হলো বাহ্যিক পদার্থ। আর অভ্যন্তরীণ প্রভাবক যেগুলো আমরা নিজেরা দেওয়া লাগে না, গাছ নিচ থেকে নিতে পারে, যেমন ক্লোরোফিল আছে, তারপরে হলো শর্করার, গাছের ভিতরে শর্করার পরিমাণ, তারপরে হলো পটাশিয়াম, এনজাইম, বা গাছের পাতাটা কতটুকু বয়স বা পাতার সংখ্যা, এর উপরে ভিত্তি করে সালোক সংশ্লেষণ ঘটে থাকে। অর্থাৎ সালোক সংশ্লেষণ কম বেশি কিভাবে ঘটে, সালোক সংশ্লেষণ কোনটার উপস্থিতিতে বেশি ঘটে, কখন সালোক সংশ্লেষণ কম ঘটে, এগুলো হলো সালোক সংশ্লেষণের প্রভাবকের ভূমিকা। ঠিক আছে, আমরা এই দুইটা বিষয়ও ভালোভাবে পড়ব। এই ছিল আমাদের সালোক সংশ্লেষণ রিলেটেড আজকের মতো। দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।